Assalamu alaikum wa rahmatullah. Welcome. This is your Nilambor Sadat bro. নীলাম্বর সাদাত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আজকে আমাদের প্রথম ক্লাস আজকে আমরা আলোচনা করব নার্সিং নিয়ে। নার্সিং কি, অর্থ কি এবং বাংলাদেশে নার্সিং এর ফিউচার, বিদেশে ফিউচার এবং নার্সিং এর গুরুত্ব এবং খারাপ দিক, ভালো দিক সবকিছু নিয়ে আলোচনা হবে। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নার্সিং, আমরা অনেকেই জানি নার্সিং হচ্ছে মেয়েদের চাকরি, মেয়েরা শুধু করবে এরকম অনেক ধারণা আছে, কিন্তু না। নার্সিং এ ছেলে এবং মেয়ে উভয়েই আমরা নার্সিং করতে পারি। নার্সিং এ আসার জন্য কি করতে হবে? এইচএসসি পাস করতে হবে, অ্যাডমিশন পরীক্ষা দিতে হবে এবং ভালো একটা মার্ক তুলতে হবে। এখন তো বর্তমানে 150-এর মধ্যে পরীক্ষা হয়। তো 150-এর মধ্যে অবশ্যই আপনাকে 125 পাইতে হবে। তাহলে আশা করা যায় সরকারিতে মানে শেষের দিকে কোনো একটা সিট পাওয়া যেতে পারে। আর ঢাকার ভিতরে থাকতে চাইলে অবশ্যই আপনাকে 130 35 প্লাস করতে হবে। তাহলে ঢাকার ভিতরে কোনো একটা নার্সিং কলেজে হওয়ার চান্স থাকতে পারে। তো শুরু করা যাক। নার্সিং হলো এমন একটি পেশা যা অসুস্থ, আহত, স্বাস্থ্য ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সেবা প্রদানের মাধ্যমে তাদের স্বাস্থ্যের সুরক্ষা, উন্নতি এবং আরোগ্য নিশ্চিত করে। এখন কথা হচ্ছে, নার্স ছেলেও হয় আবার মেয়েও হয়। মেল অ্যান্ড ফিমেল বোথ আর নার্স। কিন্তু আমাদের বাংলায় একটা কথা আছে না, যে ছেলে মানুষ আবার কেমনে নার্স হয়? নার্স এমনি হয়। তো তাদেরকে বোঝানোর জন্য যে নার্স হচ্ছে, যেমন ডাক্তারের বাংলা চিকিৎসক, নার্সের বাংলা তো আর সেবক হইতে পারে না, মেয়েদের তো সেবিকা হইতে পারে। তো এখন যদি আমরা হচ্ছে বাংলা জানতে চাই ছেলে মানুষ, তাহলে আমরা এখানে ক লাগিয়ে দিব। সেবক এটা হচ্ছে ছেলেদের, আর মেয়ে যারা আছে তারা হচ্ছে সেবিকা। এখন তুমি যাই মনে করো, এটাই হচ্ছে নার্সের অর্থ, সেবক এক সেবিকা। এটা খারাপ মানে অনেকে বলে কি রে এটা কি হয়ে গেল, চিকিৎসক একটা শব্দ শব্দ হয় আর দুইটা হয়ে গেল, এটা এরকমই যাই মনে করো এটাই। সেকেন্ড লাইন, এর কতগুলো ভাগ আছে। বাংলাদেশে নার্সিং শিক্ষার প্রধানত ৩টি বিভাগ আছে বা কোর্স চালু আছে। একটি হচ্ছে বিএসসি ইন নার্সিং, ৪ বছর মেয়াদি। তো বিএসসি ইন নার্সিং ৪ বছর মেয়াদি, এটা হচ্ছে ব্যাচেলর একটা কোর্স। বিএসসি ইন নার্সিং এটা নর্মাল যারা আছে না, যে হচ্ছে নর্মাল কি সবকিছুই তো ব্যাচেলর এখন প্রায়। তো ব্যাচেলর দিলে মানে ভবিষ্যতে হচ্ছে কি, যে ব্যাচেলর দেওয়া হলো তাহলে আমি বিসিএস দিতে পারবো, জেনারেল জেনারেল ক্যাডার যেটা দিতে পারতেছি। নার্সিং থেকে বিএসসি করার পরে শুধুমাত্র আম, হাই হাই স্কুল অ্যান্ড হাই স্কুল অ্যান্ড কলেজের টিচার হওয়া যায় না, কারণ নার্সিং এ কোনো সাবজেক্ট পাওয়া যায় না। যেমন হচ্ছে যারা মাইক্রোবায়োলজিতে অনার্স করতেছে, তারা কিন্তু হাই স্কুল এবং কলেজে অ্যাপ্লিকেশন করতে পারে না, কারণ সাবজেক্ট নেই। তো এটা স্বাভাবিক। আবার নার্সরা হাসপাতালে চাকরি করতে পারে, তো অন্য ডিপার্টমেন্টের পোলাপান পারে না। তো এটা একটা মানে এরকম একটা ইয়ে আর কি, ইকুয়ালিটি আর কি। আচ্ছা, তো বিএসসি নার্সিং এটা একটা কোর্স। এটা হচ্ছে বিএসসি নার্সিং এ আমি পরীক্ষা দিতে চাইলে আমাকে থাকতে হবে বিজ্ঞান বিভাগ থেকে। বিজ্ঞান বিভাগ থেকে আমাকে এইচএসসি পাস করতে হবে, ন্যূনতম একটা জিপিএ লাগবে। জিপিএ হচ্ছে কি আমাদের এসএসসি মানে ইন্টার, এসএসসি তে লাগবে আমাদের 3 এবং ইন্টারে 3 ন্যূনতম। 3 যোগ করে সাড়ে সাড়ে 6, এটা তো হয় না না। তো হচ্ছে কি, একটা ছেলে সাপোজ সে হচ্ছে এসএসসি তে 3.50 পাইছে, আর ইন্টারে পাইছে হচ্ছে 3.95 এরকম কিছু একটা। তো সে পরীক্ষা দিতে পারবে। কিন্তু এটা হয় না আসলে। আসলে হচ্ছে বিএসসি তে বেশিরভাগ পোলাপান এই জিপিএ 5 পাওয়া পোলাপান। এগুলা হয়েছে কি, যে বিএসসি হচ্ছে মেডিকেলে পরীক্ষা দিয়েছে, চান্স পায় নাই। তো স্বপ্ন তাদের আমার মতো, যাই হোক আমার মেডিকেলে হাসপাতালে চাকরি করতে হবে। এমন জীবনে মইরা যাই বাঁচি দেখার বিষয় নাই, আমার হাসপাতালে কাজ করতে হবে। তো তারা চলে আসে বিএসসি নার্সিং এ। বিএসসি নার্সিং এর দুধে মানে হচ্ছে কি বলে, দইয়ের স্বাদ দুধে, না সরি কি বলে, আম দইয়ের স্বাদ ঘোলে মেটানো যাকে বলে। আচ্ছা, তারপরে ডিপ্লোমা ইন নার্সিং। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, এটা হচ্ছে ৩ বছর মেয়াদী একটি ডিপ্লোমা কোর্স। এটাতে কারা পরীক্ষা দিতে পারবে? যে কোনো বিভাগ, সায়েন্স, আর্টস, কমার্স। তো সায়েন্স, আর্টস, কমার্স এখানে হচ্ছে এসএসসি তে 3 এবং ইন্টারে 3, তিনটা মিলাই হয়তো হবে 6, একদম কাটাই কাটাই হিসাব। তো এটাতে ওইরকম হয় না আরকি। পোলাপান যারা হচ্ছে 4
7.5 এর পাই বা এর নিচে পাই বা 4 পয়েন্ট পাই, এটা হইতেছে প্রথমে মানে আর্টস এন্ড হচ্ছে কমার্সের পোলাপান যারা আছে তারা হচ্ছে ভার্সিটিতে পরীক্ষা দিয়ে চান্স টান্স পায় না বা ভালো সাবজেক্ট পায় না। যেমন ভাই ওই যে যেই পোলা সারা জীবন ভাবছে যে আমি হচ্ছে ঢাকা ভার্সিটিতে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়বো, হেই পাইছে রাবির হচ্ছে ক্রীড়া এবং বা হচ্ছে রাবির ওই চিত্রাঙ্কন থেকে এই তো পড়তো না। এখন ফ্যামিলি থেকে বলা হয়েছে যে যেহেতু তুমি পাচ্ছ না তাহলে তুমি নার্সিং এ চলে যাও। তো বেড়ে গেল মানে স্টুডেন্ট তো ভালো হয়েছে, অবশ্যই সে ভালো স্টুডেন্ট, তো নার্সিং এ সে সাইন করতেছে, বিদেশ যাইতেছে, তো এরকম আর কি। তো আর হচ্ছে আরেকটা আছে সেটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারি। এটা আহ, এটা এই দুটা ডিপ্লোমা ইন নার্সিং এটা হচ্ছে ছেলে মেয়ে উভয়, আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এটা শুধুমাত্র মহিলাদের জন্য। কেন? কারণ হচ্ছে মিডওয়াইফারি শব্দটা যেটা এটা হচ্ছে মাতৃকালীন যত্ন এবং প্রসব সেবার উপর বিশেষায়িত নার্সিং। এটা ওই যে ধাত্রী আছে না, ধাত্রীবিদ্যা, তো ধাত্রীবিদ্যা সমানে একটা আধুনিক একটা মডিউল হচ্ছে মিডওয়াইফারি। মিডওয়াইফারি ড্রেসটাও কিন্তু আলাদা। নার্সিং এ যেই নরমাল তথাকথিত ড্রেস আছে না, কি বলে এটা, সবুজ রং, আল্লাহ জানে কি রং, তো সবুজ রঙের যে ড্রেসটা আছে, তো ওইটাই ওইটার বিপরীতে একটা গোলাপি রঙের সুন্দর একটা রং হচ্ছে মিডওয়াইফারিদের পোশাক। আমার আমি তো বিএসসি নার্সিং করতেছি, আমার তো রং হইতেছে কি বলে সবুজ, মানে কি বিচ্ছিরি লাগে আর কি, বিচ্ছিরি না সুন্দরই লাগে, মানে ভালো লাগে তো। আচ্ছা আচ্ছা, ওই বিষয় বাদ দিই। তো এখানে কমপ্লিট না, এখানে তো জানার কিছু নাই। আর এখানে যে চিত্রটা দিয়েছি এটা হচ্ছে সুন্দর একটা স্লাইডের ইন্সপিরেশন করার জন্য। এটা হচ্ছে এই পাশে এটা হচ্ছে ভেন্টিলেশন মেশিন। তো লাইফ সাপোর্টে যারা থাকে তাদের হচ্ছে নিজস্ব তো ব্রিথিং করতে পারে না, তাদের ফুসফুসটা নষ্ট হয়ে যায়। তো এই কারণেই এই মেশিন দিয়ে এই পাইপের মাধ্যমে অক্সিজেন গুলা আমাদের দেহে যায়। এটা একদম মুমূর্ষু রোগীদের দেওয়া হয়। আর আইসিইউ যারা নার্স থাকে, দে আর টোটালি অনেক অনেক ভালো, তারা তারা অনেক ভালো কাজ করে। আইসিইউতে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় হচ্ছে রিপোর্ট লিখতে হয়, কারণ পেশেন্ট ওখানে অনেক মুমূর্ষু থাকে, মানে অনেক সিক, তারা অনেক মানে প্রায় মৃত্যু পর্যায়ে চলে যায়। তো আইসিইউ নার্সরা তাদের সাহায্য করে। মানে তাদেরকে সম্মান দিতে হবে। তোমার আইসিইউ নার্স এবং ডাক্তার তারা অনেক পরিশ্রম করে, মানে আল্লাহ তাদেরকে কি দিয়ে বানাইছে আল্লাহ জানে। আমি আইসিইউতে ডিউটি যখন করছিলাম আমি তো ভাই থাকতে পারি না এতক্ষণ, মানে একটু পর পর চেয়ারও থাকে না বসার, পেশেন্টের সামনে বসে দাঁড়িয়ে থাকতে হয় বা হচ্ছে হালকা একটা চেয়ার নিয়ে পেশেন্টের সবসময় পেশেন্টকে দেখতে হয়, কারণ কখন তার অবস্থা খারাপ হয় কেউ বলতে পারে না। আচ্ছা, 2 নম্বর, নার্সিং মন্ত্রণালয়, অধিদপ্তর এবং নিয়ন্ত্রণকারী সংস্থা। মন্ত্রণালয় আমাদের বাংলাদেশে যত স্বাস্থ্য আছে, স্বাস্থ্য খাত, আমরা যখন বাজেট আসে তখন তো স্বাস্থ্য খাতের জন্য যে বাজেট আসে না, তো স্বাস্থ্য খাত এটা নিয়ন্ত্রণ করে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এখানে একজন মন্ত্রী বসেন এবং তিনি হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট। স্বাস্থ্য খাতটি তিনিই নিয়ন্ত্রণ করেন, তার আন্ডারে সবকিছু চলে। তো এটাকে মানে অনেক বড় নাম না, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, তো সহজে বলা হয় যে স্বাস্থ্য সেবা বিভাগ, মানে সরকারের স্বাস্থ্য বিভাগ। তো ইনি কে? এই মন্ত্রণালয়ের যে মন্ত্রী তিনি হচ্ছে হেড অফ দা ডিপার্টমেন্ট। প্রত্যেক দেশে এটা থাকে, প্রত্যেক দেশের এটা নিয়ম। আচ্ছা, মন্ত্রী তো 5 বছর পর পর চেঞ্জ হয়ে যায়, বা উনি তো একটা মানে মন্ত্রী বলল যে চলো আমরা হচ্ছে একদম দুর্ভেদ্য গ্রাম নীলফামারীর কোন একটা গ্রামে একটা হাসপাতাল বানাবো। তো এখানে ডাক্তার নিয়োগ দিবে কিভাবে, অধিদপ্তর নিয়োগ দিবে কিভাবে, এটা তো হয় না। মন্ত্রণালয় তো আর একাই করতে পারে না, অনেক কাজ, মন্ত্রণালয়ের তো একটা কাজ না। তো মন্ত্রণালয়টা, প্রত্যেকটা মন্ত্রণালয় একটা করে কাজের জন্য বিভাগ তৈরি করে। বিভাগের নাম দেওয়া হয় কি? অধিদপ্তর বা প্রশাসনিক অঞ্চল। এখানে আমলারা থাকেন, মানে ডাক্তারদের হলে ডাক্তাররা থাকেন, মিডওয়াইফারি হলে মিডওয়াইফারিরা থাকেন, আবার এই নার্সিং হলে নার্সিংরা থাকেন। তো নার্সিং এর মিডওয়াইফারি বাংলাদেশে জয়েন্ট আর কি, নার্সিং এর মিডওয়াইফারি অধিদপ্তর এটা জয়েন্ট আর কি। তো এটা কিভাবে আসলো ডিজিএনএম? বাংলাদেশে আগে নার্সিং বলতেই শুধুমাত্র হর্তা-কর্তা যা ছিল সবই ছিল বিএনএমসি। হেই ছিল বাপ, হেই ছিল বেটা। মানে বাংলাদেশে আগে ওরকমভাবে কোনো নিয়ম-টেম ছিল না। কারণ সাপোজ আমি হচ্ছে বাংলাদেশের নার্স। আমি বিদেশে গেলাম। যাওয়ার পর আমার একটা নিয়ন্ত্রণকারী সংস্থা থাকবে। তো এটা যদি সরকারিভাবে কোনো একটা স্টেট ভাবে কোনো একটা ভালোভাবে কিছু করা হয়, তাহলে দেখা গেল সেটা বিদেশে গ্রহণযোগ্যতা হচ্ছে, বা আমাকে এক্সট্রা কোনো ব্রিজ কোর্স করতে হচ্ছে না। সেজন্য বাংলাদেশ সরকার বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল অ্যাক্ট, আইন অ্যাক্ট 2016 বাস্তবায়ন করে, এবং সেই 2016 বাস্তবায়নের ভিত্তিতেই 2016 সালে ডিরেক্টর জেনারেল
অফ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি এটা প্রতিষ্ঠিত হয়ে যায় ডিজিএনএম। মানে সুন্দর নাম না, এটা মহাখালীতে অবস্থিত। ডিজিএনএম এর কাজ কি? একটা অধিদপ্তর, এটার কাজ কি? অধিদপ্তরের কাজ হচ্ছে নার্সদের নিয়োগ। নার্সদের নিয়োগ কিভাবে হয়? নার্সরা পরীক্ষা দেয়, বিসিএস যেখান থেকে পরীক্ষা হয় নার্সরা সেখানেই পরীক্ষা দেয়। বিসিএস থেকে পরীক্ষা নেয় পিএসসি। কেউ নার্সদের পরীক্ষাও পিএসসি নেয়। নার্সরা হচ্ছে নন ক্যাডার, তারা ক্যাডার না, নন ক্যাডার, দশম গ্রেডের একজন কর্মচারী। নার্সদের নিয়োগ, নার্সদের প্রশিক্ষণ এবং সেবার মান উন্নয়ন। ডিজিএনএম এর যে মহাপরিচালক বা ডিজি, ডিজিএম এর ডিজি সকল হাসপাতালে যাবেন এবং নার্সদের দেখবেন কোন কোন সমস্যা আছে, তারা প্রশিক্ষণ দিবেন। তারা বাংলাদেশের সেবার মান কিভাবে উন্নয়ন করা যায়, নার্সদের কি করা যায়, বিদেশের কোন সংস্থার সাথে আলোচনা করলে বাংলাদেশের নার্সদের আরো উন্নত হবে, সরকারের কাছে কোন দাবি নিয়ে গেলে নার্সদের জন্য ভালো হবে, সেই সম্পর্কে কাজ করে ডিজিএনএম। বিদেশি সংস্থার সাথে যোগাযোগ রক্ষার জন্য যে কাজগুলো করা হয় সবগুলো করে ডিজিএনএম। যেমন বাংলাদেশে বর্তমানে মনে হয় কানাডা অনেক টাকা ফান্ড করতেছে। তো এগুলা ফান্ড তো আর হচ্ছে আমারে দিবে না বা এই বিএনএমসি রে দিবে না। দিবে হচ্ছে সরকারি একটা স্টেট ডিপার্টমেন্টকে। তো তারা হচ্ছে ডিজিএনএম কে চুজ করে ডিজিএনএম কে দেয়। ডিজিএনএম হলো বলা যায় হচ্ছে বাবা। ডিজিএনএম হলো বাবা আর এই বিএনএমসি হলো ছেলে। কাইন্ড অফ ভাই ধরতে বলছি আরকি, ধরো তোমরা। মানে মনে রাখার জন্য। এখান থেকে শুধু মনে রাখবা কি 2016 সালে ডিজিএনএম প্রতিষ্ঠা হয়। ডিজিএনএম কোথায় অবস্থিত? ডিজিএনএম মহাখালীতে অবস্থিত। এখন আসি আমরা আম এই বিএনএমসি তে। ডিজিএনএম যখন ছিল না, বাংলাদেশে শুধু একটাই ছিল, সেটা হচ্ছে বিএনএমসি। এখন এখানে কথা হচ্ছে যারা যারা নার্স ডিপ্লোমা পড়াশোনা করতেছে তাদের কাছে বিএনএমসি সব। ডিজিএনএম তারা চাকরি দিচ্ছে কিন্তু বিএনএমসি সব, কারণ তারা বিএনএমসি আন্ডারে পড়াশোনা করে। আর যারা ব্যাচেলর করতেছে তারা হচ্ছে ভার্সিটি আন্ডারে করে, তো তারা হচ্ছে বিএনএমসি কে শুধু রেজিস্ট্রেশন ছাড়া অতটা ইয়ে করে না আর কি। আচ্ছা, বলি বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল, বিএনএমসি। এখন বিএনএমসি এর কাজ কি? বিএনএমসি হচ্ছে আমরা আপনারা পরীক্ষা দিবেন না, এই যে কয়েকদিন পরে হচ্ছে অ্যাডমিশন পরীক্ষা দিবেন। তো অ্যাডমিশন পরীক্ষাটা কারা নেয়? বিএনএমসি নেয়। অ্যাডমিশন পরীক্ষা নিবে। আপনারা অম ডিপ্লোমা বলেন, মিডওয়াইফারি বলেন আর হচ্ছে ব্যাচেলর বলেন। সবকিছুর কারিকুলাম ৪ বছর ৩ বছর করে যে পড়াশোনা করবেন, কারিকুলামটা এরাই নিয়ন্ত্রণ করে। কারিকুলামে কোনো ভুল হলে কারা ধরবেন? বিএনএমসি এর ধরবেন। এখন কারিকুলামে মানে কারিকুলাম আপনার ভুল হইছে। আপনি এখন মিছিল-টিছিল লইয়া গেছেন ডিজিএনএম এর অফিসে। ডিজিএম বলবে কি? ভাই আমি তো এগুলা করি না। তুমি যাও বিএনএমসি তে। মানে কোথায় মহাখালী, এটা কোথায় হচ্ছে তোমার হচ্ছে সাভারে কি বলে কি বলে ওটাকে? শান্তিনগরের ওইদিকে। মানে সাভার পাড়ে। তো তুমি এই ভুলভাল জায়গায় যাইও না। তারপরে ২ নাম্বার, আমরা যে নার্স, এই নার্সের পরিচয় কি? একটা রেজিস্ট্রেশন থাকবে। আরএন, ওয়ার্লড ওয়াইড একটা রেজিস্ট্রেশন থাকবে যেটার ভ্যালু থাকবে। তো এটা কে দিবে? এটা দেয় বিএনএমসি। বিএনএমসি তোমার নার্সদের রেজিস্ট্রেশনে সাহায্য করে। তারা কি করে? শিক্ষা নেয়, কারিকুলাম তৈরি করে, নার্সদের রেজিস্ট্রেশন নিয়ে কাজ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশাগত শৃঙ্খলা নিয়ন্ত্রণ। বিএনএমসি চাইলে কাউকে ঘাড় ধরে চাকরি থেকে বের করে দিতে পারে। যদি সে আহ যেই নার্সের যেই মন্ত্রণালয়ের যে নীতিমালা আছে বা নার্সিং এর তো একটা অ্যাক্ট আছে না? তো অ্যাক্টের আড়ালে অনেকগুলো আইন আছে আরকি। তো এই অ্যাক্ট বলতে কি বোঝাচ্ছে? আইন। এই আইনে অনেক কিছু লেখা আছে। নার্সরা কিভাবে চলবে, কি করতে হবে, সরকার নার্সদের এই সাহায্য না করলে নার্সরা কিভাবে আন্দোলন করতে পারে, সবকিছু আছে। কেউ যদি এখন গায়ের জোরে কোনো কিছু করতে চায়, বিএনএমসি চাইলে তাকে চাকরি থেকে বের করে দিতে পারে। পেশাদারি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সে তার ১ম এ করবে কি? সে তার ১ম এ লাইসেন্সটি বাতিল করে দিবে। লাইসেন্সকে বাতিল করে দিবে। তারপরে ডিজিএনএম কে বলবে, আপনি আপনার নার্সের যে নিয়োগটা দিয়েছেন, নিয়োগটা স্থগিত করে দিন এবং তার চাকরিটি চলে যাবে। বুঝতে পারছো? তো এই তো, কোনো উল্টাপাল্টা কাজ করা যাবে না। ডাক্তারদেরও সেম। ডাক্তারদের তো আরো বেশি কঠিন। তোমার কাছে মনে হচ্ছে না কঠিন? এখন কঠিন মনে হবে না। কারণ তুমি একটা লোকের পেশেন্টকে নিয়ে কাজ করবা। তোমার কাছে রোগী আসবে, তুমি হচ্ছে রোগী তোমাকে তুমি রোগীর যদি বলো তুমি এখন আপনি খাবেন না ৩ দিন। এই ৩ দিন খাবে না। তো এরকম একটা জায়গাতে ভুল করা যাবে না তো। মানে নার্সরা হবে একদম নিখুঁত। একদম সুন্দর একটি মানুষ। পরিপাটি একদম নিখুঁত। মানে হচ্ছে বলে না যে হচ্ছে ড্রিম মানুষজন থাকে না? তো আর্মিতে যখন হচ্ছে আর্মির একজন মেজর বা জেনারেল বা আর্মির ন্যূনতম সৈনিক, সে কিন্তু অনেক পাংচুয়াল, ডিসিপ্লিন। তো নার্সরা হবে এরকম ডিসিপ্লিন, সুন্দর। প্যারা নিও না। এখানে মনে হচ্ছে এত নিয়ম। যখন ভেতরে আসবা
কিচ্ছু চিল আমাদের মতো একদম আমাদের সিনিয়র না, আমরা তোমাদের সিনিয়র না, আমাদের এখন মনে চিল মনে হতেছে না, পুরা চিল থাকবা চিল। তো নেক্সট ক্লাস, নেক্সট স্লাইডে যাই। হ্যাঁ, ভবিষ্যৎ পরিকল্পনা, বাস্তবতা বনাম ব্যাচেলর অ্যান্ড ডিপ্লোমা। এটা সবচাইতে মানে এতক্ষণ যা শুনলা এটা শুনে তোমার লাভ হইলো না। এখন যেটা শুনবে এটা হচ্ছে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে অ্যাডমিশন তুমি দিবা কি দিবা না এটার উপরে নির্ভর করবে এই যে একটা ছোট স্লাগের উপর। আচ্ছা, এই যেখানে আছে না ভবিষ্যৎ, ভাই তুমি এটা পড়ে নিও, কি আছে পড়ে নিও। আমি শুধু একটাই বলবো যে হচ্ছে বিএসসি করলে তুমি হচ্ছে ইউরোপ আমেরিকা সহজে যাইতে পারবা। আর ডিপ্লোমা করলে তোমাকে প্রথমে করতে হবে পোস্ট বেসিক, তারপরে করতে হবে এমএসসি, তারপরে তুমি ইউরোপ যাইতে পারবা। একটু ঝামেলা আর কি। তবে বাস্তবতা হচ্ছে ডিপ্লোমা করে তুমি দেশে একটা ভালো তাড়াতাড়ি চাকরি পাবা। আর বিএসএলআর করে তুমি পাস করতে করতে তোমার ডিপ্লোমার ফ্রেন্ড চাকরি পেয়ে যাবে। কিন্তু আমি কিন্তুটা কি জন্য বললাম একটু পরে বলতেছি। চল এদিকে আসি এদিকে। তো এটা হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং, আর এটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং এন্ড সায়েন্স এন্ড মিডওয়াইফারি। এখন একটা ছেলে ঢুকলো, 4 বছর সে ব্যাচেলর করলো। অবশ্যই ব্যাচেলর 4 ইয়ারের হয়। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অনেক মানে নর্মাল অনেক সাবজেক্ট আছে যেটা 3 বছরের ব্যাচেলর হয়, কিন্তু ঢাকা ভার্সিটি সবগুলো 4 বছরের ব্যাচেলর। কিছু করার নেই। 1 বছর ইন্টার্নি, এটা ইন্টার্নি 1 বছর, ইন্টার্নি হচ্ছে 6 মাসের। 6 মাস কিন্তু, 6 মাস কিন্তু এটা প্রায় 8 মাসের মতো। এইটা ওইটা দিয়া লাগা যায়, প্রায় রেজিস্ট্রেশন সবকিছু দিয়া তোমার প্রায় 8-9 মাসের মতো লাগাই যায়। তো তুমি 8-9 মাস, 5 বছর এখানে তোমার হচ্ছে শুধু তোমার নিজেকে তৈরি করলা। পক্ষান্তরে ডিপ্লোমা, এখন ডিপ্লোমার সেশন জট আছে মানে অনেক ঝামেলা হইতেছে। কিন্তু তুমি যদি একদম প্রপারলি বাংলাদেশের যে নিয়ম অনুযায়ী চললে, ডিপ্লোমা 3 বছর, সাথে 6 মান্থের ইন্টার্নশিপ, সবকিছু মিলে 9 বছর, 9 মাস, তুমি ধরো 4 ইয়ার, 4 ইয়ারের মধ্যে তোমার সবকিছু কমপ্লিট। এখানে 5 বছর। দেখো, চাকরির বাজারে কিন্তু 1 বছর অনেক সময় প্রিপারেশন নিতে হয়, অনেক পড়াশোনা আছে, যেহেতু পিএসসি পরীক্ষা নিচ্ছে অনেক চাপ। তো তুমি এই পোলা রেডি হইতে হইতে এই পোলা চাকরির বাজারের জন্য একদম উপযুক্ত একটি তৈরি হয়ে যাবে। মনে হচ্ছে না এখন অনেকে যারা সায়েন্স ছিল মনে হচ্ছে ডিপ্লোমা করবা, হতেই পারে। তারা ভবিষ্যতে একটু সামনে দাঁড়াও কি করবা না করবা। তবে এখানে আমরা প্লাস পয়েন্ট দিলাম, প্লাস, এটা অনেক ভালো, এটা চাকরির জন্য, দেশের চাকরির জন্য ভালো। কিন্তু এখানে একটা কিন্তু হচ্ছে, যেই ছেলে ডিপ্লোমা করতেছে এই সিনিয়র স্টাফ নার্স তাড়াতাড়ি হয়ে গেল, মানে সরকারি চাকরি সিনিয়র স্টাফ নার্স হয়ে গেল। এই ছেলে সিনিয়র স্টাফ নার্স 1 বছর পরে হলো। কিন্তু এই ছেলে যেহেতু ব্যাচেলর করা, সেহেতু তার হচ্ছে পোস্ট বেসিক করতে হচ্ছে না। কিন্তু ডিপ্লোমার যে, সে তো পোস্ট বেসিক ছাড়া এমএসসি করতে পারবে না। এমএসসি নাহলে তাকে তো আর হচ্ছে প্রমোশন দিবে না, সর্বোচ্চ একটু প্রমোশন দিবে। কিন্তু তাকে তো আর কোনো কলেজের শিক্ষক অথবা ডিজিএনএম, বিএনএমসি দেখলাম, ডিজিএনএম দেখলাম, এখানে তো আর ট্রান্সফার করবে না। ট্রান্সফার করবে কারে? এই যে ব্যাচেলর ওয়ালারে। মানে তুমি হচ্ছে 1 বছর সময় বেশি দিচ্ছ, কিন্তু এখানে এসে আবার ঠিক লাভ হয়ে যেতেছে। এই ছেলেরা এসে এখানে আবার হচ্ছে তোমার 2 বছর বেশি লাগতেছে, কারণ পোস্ট বেসিক করতেছো। তারপরে তোমার মাস্টার্সের 2 বছর, এখানে মাস্টার্সের 2 বছর লেগে যায়। এই এমএসসি এর জন্য 2 বছর, পিএইচডি এর জন্য 5 বছর। হ্যাঁ, তো এই গেল। এখন এটা অনেক একটা ভালো সুবিধা, তো আমি হচ্ছে এখানে প্লাস দিলাম। এখন এখানে এসে সবচাইতে বড়, যেই ছেলের ইচ্ছা আছে সে বিদেশ গিয়ে পড়াশোনা করবে, সে বিদেশে গিয়ে চাকরি করবে, দেশে সে থাকবে না। দেশের ধার ধারে না পাড়াপড়শি, একটা গান আছে না, তো ওইরকম, মানে ধার দেয় না কাউরে আর কি। তো সে যদি এখন বিদেশ যেতে চায়, ডিপ্লোমার এই বান্দার বিদেশ যেতে, দেখো কল্পনা করো সময় কত দেখা যায়। আবার এটা হচ্ছে পোস্ট বেসিক, মাস্টার্স, 5 বছরের পিএইচডি। ভাই তুমি দেখছো কত সময়। আচ্ছা আমি ভাবলো যে আমি মাস্টার্স করবো বিদেশে গিয়ে, তাহলেও এর প্লাস 5 বছর লাগতেছে। হয়তো না, সেশন জট আছে অনেক, এখানে প্রায় 7 বছর লাগবে। 7 না হলেও 6 লাগবে, 6 বছর। আর এই পোলা 5 বছর, 5 বছরে সে বিদেশে যাওয়ার জন্য একদম উপযুক্ত। সে মাস্টার্স করবে তো করতে পারবে কোথায়? বিদেশে। কারণ সে একটা ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতেছে। ব্যাচেলর ইউনিভার্সিটি ছাড়া হয় না। তো তুমি একটা ইউনিভার্সিটি সার্টিফিকেট পাচ্ছ, কিন্তু এই বেটা এই যে এখানে পোস্ট বেসিক তো ইউনিভার্সিটি করতে পারতেছে না। তো এখানে আমি প্লাস এখানে দিব। আবার ডিপ্লোমাতে অনেক পড়া আছে রে, প্রায় 12 বছর লাগে।
মানে শেষ করতে। আর বিএসসি তে 11 বছর লাগে, কিন্তু এটা হচ্ছে তোমার সুবিধা আছে যে তুমি তাড়াতাড়ি হচ্ছে তুমি একটা ট্র্যাকে উঠে যাবা। ভালো এটা, এটা প্লাস দিলাম। আর হচ্ছে তোমার না, এখানে আসবে। হ্যাঁ, তো বেতন কাটা। এখন এখানে উপরে হচ্ছে ব্যাচেলর অনেকগুলা ইয়া পাইলো না যে হ্যাঁ হ্যাঁ ভালো লাগতেছে, ভালো লাগতেছিল, ব্যাচেলর করতেছি, হ্যাঁ। এখানে হলো সমস্যা, যেই বান্দা দেশে থাকতে চায় তার কি হবে? তুমি যদি দেশে থাকতে চাও তো তোমার ভাই বেতন যেটা, এই ডিপ্লোমা হোল্ডারের এই ছেলের বেতনও সেটা। তুমি ছেলে, তোমার বেতন এইটা, এর বেতন এইটা। এখানে এইটাও প্লাস, এইটাও প্লাস, কোনো ডিফারেন্স নাই, সব সমান। কারণ তুমি দেশে থাকলে সব সমান। হ্যাঁ, তুমি যদি বিদেশ বিদেশ যাইতে পারো তাহলে তোমার ভাই বেতন মাসে 3-4 লাখ টাকা হইতে পারে, ওইটা ও পরের হিসাব, ওইটা ওইটা পরে। যোগ্যতা, এইটা হচ্ছে সি, এইটা হচ্ছে সি। কিন্তু এখানে হচ্ছে তোমার আর্টস, এ এ আর টি, আর্টস অ্যান্ড কমার্স, কমার্স। কিন্তু এখানে শুধুমাত্র সায়েন্স, সাইফাই, সায়েন্সের পোলাপান ছাড়া ব্যাচেলর করা যায় দন্তন্য আকারে না। ওকে, ঠিক আছে। হ্যাঁ, বুঝছো? এখানে এখানে তোর কোনো জিজ্ঞাসা নাই। জিজ্ঞাসা থাকলে তুমি আমারে কমেন্ট করে জানাবা, ঠিক আছে? আর হ্যাঁ, নিচে আসো একটু, এদিকে কথা আছে। সরকারি চাকরির ক্ষেত্রে ডিপ্লোমা বিএসসি কোনো ভেদাভেদ নাই। অনেকে ভেদাভেদ করে, মনে মনে অনেক ভেদাভেদ করে যে আমি ব্যাচেলর করতেছি, ডিপ্লোমা করতেছে। ভাই কিচ্ছু না, এটা মানে ধোঁয়াশা, এগুলা কিচ্ছু না, এগুলা ধরে লাভ নেই। সমস্যা হচ্ছে দুজনে কর্মচারী, এখনো কেউ কর্মকর্তা হতে পারেনি। ভাই দুজনে মিলে আন্দোলন টান্দোলন করো, বিএসসিএস শুরু করো। যেমন ধরো হচ্ছে এই যে কর্মচারী একজন, এই সবাই একই প্রফেশনের একজন, দশম গ্রেডের, দশম গ্রেডের কর্মচারী। তুমি যখন তোমাকে কর্মকর্তা কখন বলা হবে? ভাই তুমি দেখো অনেক পড়াশোনা করতেছো, ইংলিশ মিডিয়ামে অনেক পড়াশোনা। তো অনেক পড়াশোনা করার পরে তুমি হচ্ছে এই যে বিএসসি, বিসিএস সরি, বিসিএস দিতে হয়। বিসিএস দিলেই গিয়ে তোমারে বলা হয় যে তুমি হচ্ছে কর্মকর্তা, রাষ্ট্রের একজন কর্মকর্তা। তুমি, তোমার কাছে লোকজন আসবে, বলবে হচ্ছে স্যার আমি তো চাকরি করতে চাই, আমাকে সত্যায়ন করে দিন। তখন তুমি সত্যায়ন করবা, কি করবা? একটা সিগনেচার করবা। আমি কইরা দিতে কি, আচ্ছা, এই সিগনেচারটা করলাম। আয় রে এমনি, যাজ্ঞা, এই সিগনেচার করলাম। তো এরকম একটা সিগনেচার দিব, নিচে ডেট টেট দিব। অথবা তুমি যদি হচ্ছে রাষ্ট্রের কর্মকর্তা হও, তোমার জন্য একটা বাসা থাকবে। মানে অনেক অনেক বেতন অনেক বাইরে যাবে। তো আন্দোলন টান্দোলন করো পোলাপান, কইরা একটু এটা তোমার হচ্ছে কর্মচারী থেকে কর্মকর্তা হয়ে যাও। দশম গ্রেড, দশম গ্রেডের বেতন কত? দশম গ্রেডের বেতন হচ্ছে মেবি 27,000 থেকে শুরু হয়। প্রথম মাসে 27,000 থেকে শুরু হয়। তুমি একটা হাসপাতালে ঢুকলা, তোমার বেতন 27,000 থেকে শুরু হবে। আর কিছু জিজ্ঞাসা নাই তো না? ঠিক আছে, পরে পরের স্লাইডে গেলাম। ঠিক আছে, বিসমিল্লাহ। হ্যাঁ, কিছু সাধারণ জিজ্ঞাসা ও তার উত্তর। মেয়েরা অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া আমি কি হিজাব পড়তে পারবো? ভাইয়া আমি কি হচ্ছে আম, আমি তো শাঁখা সিঁদুর পড়তে পারবো, আমি তো বিয়ে করছি। পরে ভাইয়া আমি কি হচ্ছে হাতে ট্যাটু করতে পারবো? ভাইয়া আমি কি হচ্ছে নখ বড় রাখতে পারবো? উত্তর একটা, হিজাব, নিকাব, পর্দা সবকিছু আপনি 100% করতে পারবেন। এখানে কেউ আপনাকে বাধা দিবে না। যে টিচার বাধা দিবে সেটি ঘাড় ধাক্কা দিয়ে কলেজ থেকে বের করে দিবেন। কথা ক্লিয়ার? হ্যাঁ, হেজাব আপনি কি করতে হবে? এই যে আমাদের স্বনামধন্য সুন্দর একটি ড্রেসের রং আছে না, এই সবুজ রং, সবুজ রঙের হেজাব, সবুজ রঙের থ্রি পিস, সবুজ রঙের সবকিছু। আর ছেলেদের প্যান্ট হবে এই যে কালো রঙের প্যান্ট আর সবুজ রঙের শার্ট। আমাদের এখানে ভাইয়া আছে, এই তো ভাইয়ার এখানে হচ্ছে আপনার একটা আইডি কার্ড হলে ভালো লাগতো। আইডি কার্ড ছাড়া ভালো লাগতেছে না। আইডি কার্ড আর নেম প্লেটটা একটু বড় হলে ভালো লাগতো। চেকা। তো এই যে সুন্দর একটি ভাই, তো এই ভাইয়ের যে ড্রেস আপ একদম ফুললি ড্রেস আপ। আর মহিলা আপনারা দেখেন, আমি দেখতাম গা রোজা রমজানের মাস। হ্যাঁ, তো এখানে করা কি, ইয়ার রিং। মেয়েদের ক্ষেত্রে ইয়ার রিং পরা যাবে না, আংটি পরা যাবে না, নাকফুল পরা যাবে না, শাঁখা সিঁদুর পরা যাবে না, চুড়ি, ট্যাটু, পর্নখা। পর্নখা কোনটা? যে নখের উপরে যে বড় বড় নখগুলো পরে না, ওগুলা পরা যাবে না আর কি। ওগুলা পরলে সমস্যাটা বলতেছে একটু পরে। আর হচ্ছে বড় নখ না থাকা ভালো। এখন আমরা যারা ছোট ছোট হাসপাতালে ডিউটি করব, কিছু ধরবে না। কিন্তু যখন আমরা এইট ক্লাস হাসপাতালে কাজ করব, যেমন হচ্ছে কুর্মিটোলা, উত্তরের সবচেয়ে ভালো হাসপাতাল কুর্মিটোলা, বা আর্মি হাসপাতাল, সিএমএইচ যেটা, এগুলো অনেক মানে ভালো জায়গা না, এখানে অনেক ভালো শেখা যায়। তো এখানে হচ্ছে আমাদের বড় নখ রাখতে দেয় না কেন?
যেমন হচ্ছে আমরা কাজ করতেছি ওয়ার্ডে, একটা পেশেন্ট খারাপ হয়ে গেল। পেশেন্ট আমার হচ্ছে এটাকে ট্রিটমেন্ট করতে হবে। ডাক্তার আশেপাশে নাই। এখন আপনাকে দেখতে হবে। এখন আপনার গ্লাভস পরা লাগবে। আপনার হাতের আঙুলগুলো বড়। আপনি গ্লাভস পরতে গেলেন, আ মানে গ্লাভস ছিঁড়ে গেল। কয়টা গ্লাভস ছিঁড়বেন? ২ টা গ্লাভস ছিঁড়লে তো আপনার ওয়ার্ডে শর্ট পড়ে যাবে। এইজন্য হাতের নখ রাখা নিষেধ। আবার অনেকে হচ্ছে বড়, বড় নখ রাখে। বাবা বড়, বড় নখ রেখেছেন। আপনি একটা মানুষের সেবা করতেছেন। এই সেবা করার সময় একটা আঁচড় লাগলো। এখন আপনার হাতের আঙ্গুলে কি ভাইরাস আছে না কি আছে আল্লাহ জানে। জীবাণু থাকতে পারে তো নাকি। আপনি হাতের আঙ্গুলে কি হচ্ছে আপনার ওই যে কি বলে জলাতঙ্ক নিয়ে ঘুরতেছেন নাকি আল্লাহই জানে ভাই। এইজন্য সবসময় পরিষ্কার থাকতে হবে এবং হাতের আর নখগুলো ছোট, ছোট রাখতে হবে। শাঁখা সিঁদুর পড়তে হয় না কারণ কি? শাঁখা সিঁদুরে ছোট, ছোট অনেক জীবাণু থাকতে পারে মাইক্রোটিউবুলস। এখন এটা অনেক ছড়াইতে পারে। আবার শাঁখা সিঁদুর হচ্ছে কি আ নার্স এবং ডাক্তার তাদেরকে ধর্মীয় পরিচয়টা মানে আপনার যে প্রতিপক্ষ পেশেন্ট একে আপনার ধর্মীয় পরিচয় না। সে চোর হইলেও আপনাকে তার সেবা করতে হবে। আমরা কত চোরের হচ্ছে পুলিশ মাইরা হাত ভাঙছে, পরে আমরা মানে ঠিকঠাক করে দিছি আরকি। তো আমাদের কাছে চোর বলে কিছু নেই। আমাদের কাছে শুধুমাত্র পেশেন্ট। বুঝতে পারছি? এই তো। আর এগুলা ইয়ারিং-টেয়ারিং এগুলা হইতেছে আপনার একান্ত যদি মনে হয় এগুলা মেয়ে মানুষের জিনিস আমি বলতে পারব না। আপনার টিচারের থেকে শুনে নিবেন যে স্যার এগুলো মানে ম্যাম এগুলা হচ্ছে পড়তে দেয় না কেন? ম্যাম বলে দিবে। আমি মেয়ে মানুষের জিনিস আমি শুধু বললাম যে এগুলো পড়া যায় না। হ্যাঁ, হসপিটাল ডিউটিতে ঝামেলা করতে পারে। হসপিটালে অনেক হচ্ছে খাইস্টা কিছু ইয়া থাকে, আ আ ইনচার্জ থাকে তারা হচ্ছে বলে যে এমনও হইছে যে মেয়ে হিন্দু শাঁখা সিঁদুর পড়ছে। এই খাইস্টা ইনচার্জ বলছে কি যে তুমি শাঁখা সিঁদুর এখনই খুলে ওয়ার্ডে ডিউটি করবা। নয়তো তোমার ওয়ার্ডে আজকে অ্যাবসেন্ট দিয়ে দিব। অ্যাবসেন্ট দিলে তো সমস্যা না, মার্ক কমে গেল। প্রেজেন্টের উপরে মার্ক থাকে। তো এগুলো হইতে পারে। আর এসব কারণে জীবাণু ছড়াইতে পারে এই ফরমাল কথাবার্তাগুলা। আচ্ছা, ছেলেদের ক্ষেত্রে। হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে বলতে পারি এখন আমি। তো এই যে বান্দা, সরি ফর দ্যাট, ইনি সিনিয়র ভাই হইতে পারে। আমি এই যে বলে দিচ্ছি পিকচার কালেক্টেড ফ্রম অনলাইন। অনলাইন থেকে নিছি ভাই। ইনি সিনিয়র কোনো ভাই হলে মাফ করে দিয়েন। আমারে ধইরেন না পরে আবার। হ্যাঁ, তো এখানে হচ্ছে ভাইটা দেখেন, ইনি হচ্ছে অনেক সুন্দর করে পরিপাটি করে চুল কেটেছেন। আইডি কার্ডটা তো এখানে থাকার কথা ছিল, নাই। আমি দিয়ে দিলাম। তারপরে আপনার হচ্ছে এখানে নেম প্লেট সুন্দর একটা। আর রিবনটা হচ্ছে রিবনের রং থাকতে পারে, আবার অনেক কলেজে থাকে না। তবে আমাদের যেখানে আমি পড়াশোনা করি ওখানে সবুজ হচ্ছে ফার্স্ট ইয়ার, আম বেগুনি হচ্ছে আপনার সেকেন্ড ইয়ার, আর রেড হচ্ছে থার্ড ইয়ার, আর মেবি ওটা নেভি ব্লু হচ্ছে ফোর্থ ইয়ার। এভাবে ইয়ে করা হয় আরকি। এভাবে করলে সিনিয়র জুনিয়র একটা চেইন অফ কমান্ডটা ঠিক থাকে। যে আমি একটা সিনিয়রকে দেখলাম, আমি তার ফেস কখনো দেখিনি। কিন্তু তার রিবনটা দেখে আমি চিনতে পারলাম। তাকে সালাম দিলাম বা আগে গ্রিটিংস দিলাম। আমি যদি অন্য ধর্মের হয় তাহলে আমি গ্রিটিংস করলাম যে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভনিং। তো এভাবে আরকি। তারপরে এই যে এনার হাতে হচ্ছে কলেজের লোগো আছে। সুন্দর, এটা অনেক সুন্দর। হাতে একটা সুন্দর ঘড়ি আছে। একদম ফরমাল, একদম ফরমাল, একদম ফ্রেশ ফরমাল। তো এখানে ফ্রেশ ফরমাল বলা হচ্ছে যে, ছেলেদের শালীনতা বজায় রেখে ফরমাল থাকতে বলা হয়। কি জন্য বলা হয়? এসব ছোটখাটো বিষয়, যেমন এই ভাইয়াটাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে না? প্লাস অনেক ফরমাল আছে। এখন আমি যারা দেখতে খারাপ, চেহারা খারাপ আমাদের, আমি কি করব? আমি ভালো করে চুল কাটবো, ফ্রেশ থাকবো। তখন কি হবে? তখন পেশেন্ট আমার কাছে ভয় পাবে না। এমন অনেক ডাক্তার আছে এবং অনেক নার্স আছে যাগো চেহারা দেখলে পেশেন্ট ভয় খাইয়া যায়। এই পেশেন্ট এখন আসছে পা ভাইঙ্গা, একটা মাঝারি বয়সের, আমার মতো একটা মাঝারি বয়সের পোলাপান পা ভাঙ্গে আসছে। এখন এই পা ভাঙ্গে আসার কারণে এখন পেশেন্টের চেহারা দেখে পেশেন্ট গেছে গা অজ্ঞান হইয়া। চিকিৎসা করতাম কি? এখন পেশেন্ট অজ্ঞান হয়ে গেছে গা, এখন অ্যাটেন্ডেন্স আসছে বলে আপনি কি করছেন? আমার রোগী অজ্ঞান হয়ে গেল কেন? একটা ব্যাড সিচুয়েশন। তো আমাদের ১ম এ সুন্দর কথা বলতে হবে। ফার্স্ট অফ অল আমাদের সুন্দর কথা বলতে হবে এবং আমাদেরকে মার্জিত পোশাক পরতে হবে এবং আমাদেরকে চুল কাটতে পারতেছি না কিন্তু আমি একটু আঁচড় করলাম বা ওয়ার্ডে অনেক কাজ থাকে, অনেক সময় হয়ে ওঠে না। কিন্তু তবুও আমরা চেষ্টা করব একদম পরিপাটি থাকার জন্য। এবং অ্যাটেন্ডেন্স সে সাথে কোনো ঝামেলা করা যাবে না। অ্যাটেন্ডেন্স তো অ্যাটেন্ডেন্স মানে পেশেন্ট পার্টি যেটা। যা বলবে হুম, 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 ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঝামেলা করার দরকার নেই। তারা যা বলে বলুক। যখন আপনার ডাক্তার আপনাকে যেটা বলবে বা সিনিয়ররা কোনো কথা বলবে সেটা আপনার কাছে ডেলিভারি করবেন। বলবেন যে তারা বলেছে এটা। মানে যখন আপনি 3rd ইয়ারে উঠতেছেন বা 2nd ইয়ারের লাস্টের দিকে তখন আপনি হচ্ছে কিছু করতে পারেন। কিন্তু 1st ইয়ারে অবশ্যই চুপচাপ। মানে পেশেন্ট পার্টির সাথে তেমন কোনো গ্যাঞ্জাম করানো যাবে না। মানে সবসময় তারা বলবে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তারপরে সিনিয়র ডক্টরস অ্যান্ড নার্স, যখন আপনি পরিপাটি পোশাকে থাকবেন তখন সিনিয়র ডাক্তার যারা আছে বা সিনিয়র নার্স যারা আছে আপনাকে কাছে ডাকবে, বলবে তোমার বাসা কোথায়, কি করছো, মেডিকেলে পরীক্ষা দিয়েছিলে কিনা,
বা তোমার হচ্ছে ইন্টারে কেমন ছিল বা এখন কেমন লাগতেছে, ভবিষ্যতে কি প্ল্যান আছে, এগুলো জিজ্ঞেস করবে। তারা যদি জিজ্ঞেস করে তার কাছে মনে হয় তোমার কমিউনিকেশন স্কিল অনেক ভালো, তুমি অনেক ভালো কথা বলতে পারো, গুছিয়ে কথা বলতে পারো, তোমার পোশাক সেন্স মানে কমন সেন্স ভালো, তোমার পোশাক শালীনতা আছে, তখন তারা তোমাকে ডেকে ডেকে কাজ শিখাবে। কি কাজ? তোমাকে সেলাই করা শিখাবে, তোমাকে হচ্ছে ড্রাগ ক্যালকুলেশন শিখাবে, তোমাকে দেখা গেল এমন হয়েছে যে তোমায় খাবার খাওয়াচ্ছে, মানে তুমি হাসপাতালে এমন হয় না আর কি, মনে হয় নিজেরা নিজেরা তো খাইয়ে নাই, দেখা গেল তোমার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে, দেখা গেলো তুমি হচ্ছে রাত 1টার দিকে ফোন দিয়ে বলতেছো ভাই আমার তো সমস্যা হয়ে গেছে, তোমাকে হেল্প করতেছে। অবশ্যই অনেকে গ্রাম থেকে এসে শহরের দিকে আসে, শহরে তো আর সবাই নার্সিং পড়ে না, তো তাদের জন্য বলার কথাটা আর কি। আর তুমি সব বাদ দাও, তুমি যার জন্য পরিপাটি এবং স্বাধীনতা পোশাক পরবা সেটা হচ্ছে ফ্যাকাল্টি, আমাদের টিচার। ফ্যাকাল্টি কি চাই? তুমি হচ্ছে ভদ্র হয়ে থাকবা, তুমি টিচারকে দেখলেই সালাম দিবা, তুমি সালাম না দাও গ্রিটিংস করবা, গুড মর্নিং, গুড আফটারনুন স্যার, গুড আফটারনুন ম্যাম বলবা। তো এসব যখন বলবা তুমি পরিপাটি থাকবা, তোমার স্যার তোমার প্রতি একটা সুনজর দিবে। আর স্যার যদি সুনজর দিছে রে ভাই, টিচার মানে স্যার ম্যাম যেই হোক, ফ্যাকাল্টি তোমার প্রতি সুনজর যখন দিবে তখন তোমাকে বহিরা বহিরা এ প্লাস দিবে। আর এ প্লাস মানে কি? তোমার সিজি হাই। বেটা সিজি হাই মানে বুঝতেছস? সিজি হাই হইলে কি করতে হবে? সিজিএ মানে টিচারের হাতে প্রায় 50 মার্কের মতো থাকে। আমি ঠিক বলতে পারতেছি না, এরকম কিছু একটা থাকে। পরীক্ষা যদি 200 মার্কের মধ্যে দাও, 200 মার্কের মধ্যে পরীক্ষা দিচ্ছ, টিচারের হাতে 50 মার্ক, ভাই হিসাব করো তোমার মানে 200 তে পরীক্ষা দিলে 100 হচ্ছে 60 এ প্লাস, মানে হচ্ছে তুমি প্লাস মাইনাস সিজি, সিজির মধ্যে সিজি সিজি তো না সিজি, তো এখানে হচ্ছে তোমার এ প্লাস, সি তুমি এ প্লাস মানে জীবন ছাড়বে না আর কি, তো এ প্লাস। ভাই দেখো, জাস্ট তুমি ফর্মাল থাকার কারণে তুমি সুন্দর করে কথা বলতেছো, তুমি শালীনতা বজায় রাখতেছো, মানে টিচারের চোখে তুমি একদম বেস্ট, মানে যেরকম একটা কি হয় না, কি বলে না যে এমন একটি ছেলে যদি আমার মেয়ের জামাই হইতো, এরকমই থাকতেছো তুমি, যে মানে মুখের উপর কথা কইয়া তুমি 50 মার্ক মানে লুফাই নিতেছো ভাই, এটা বুঝতে পারি নর্মাল একটা বিষয়। আর কিছু বলার নেই, অনেক বললাম। নেক্সট স্লাইড। আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। যাওয়ার আগে তোমাদের কাছে একটা কোশ্চেন আছে আমার। কোশ্চেনটা হচ্ছে ইন্টারন্যাশনাল নার্সেস ডে কত তারিখে এবং বিশ্বের কতটি দেশ এটি উদযাপন করে? তোমরা হচ্ছে কমেন্টে এইসব উত্তর অ্যান্সার গুলো দিবা। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে, যেমন হচ্ছে ভাইয়া আমি এটা কি করব, ভাইয়া আমি ওটা কি করব, ভাইয়া এটা কিভাবে হয়, ভাইয়া ওটা কিভাবে হয়, এগুলা কমেন্ট বক্সে করবা। আমাদের টিম মেম্বার যারা আছে অথবা আমি আছি, আমি অবশ্যই চেষ্টা করব সবগুলো কোশ্চেন অ্যান্সার উত্তর দেওয়া। তো সকলের কোশ্চেনের উত্তর দেওয়া যদি পসিবল না হয়, আমার টিমমেটরা আছে তারা উত্তর দিবে, সমস্যা নেই। আর অবশ্যই এটা কমেন্ট করে জানাবা ইন্টারন্যাশনাল নার্সেস ডে এটা কত তারিখে এবং বিশ্বের কতটি দেশে পালন করা হয়। ওকে, নেক্সট স্লাইড। স্লাইড শেষ, আচ্ছা। এটা হলাম আমি, তোমাদের নীলাম্বর সাদাত ব্রো। থ্যাংক ইউ অল ফর সাপোর্টিং আস। আমাদের ক্লাসটি শেষ পর্যন্ত করার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আর মনে হয় যে সবাইকে সাহায্য, মানে আমি ভাবলাম যে ক্লাসটা এরকম, ফার্স্ট ক্লাসটা ভাবলাম যে এভাবে নেওয়া উচিত, কারণ আমি ফার্স্ট ইয়ারে যখন ছিলাম তখন আমি অনেক কিছু জানতাম না কি করতে হয় না করতে হয়। আবার আমি যখন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম তখন আসলে নার্সিং সম্পর্কে তেমন কোনো ধারণাই ছিল না। এখানে অনেক কম ধারণা দেওয়া হলো, তবে যেটা দিচ্ছে আশা করা যায় যে এনাফ, মানে অ্যাডমিশনে ঢোকার জন্য এনাফ, যে আমি কি অ্যাডমিশনে নার্সিং এ দিব বা আমি ডিপ্লোমাতে দিব নাকি আমি বিএসসি তে দিব। যারা হচ্ছে যারা অ্যাডমিশনে থাকে আর কি, যারা হচ্ছে কি বলে এটাকে, যারা ইন্টারে সায়েন্সে পড়ছে তারা অনেকে আবার ডিপ্লোমা দেয়, পরে আবার আফসোস করে, তো তাদের অনুযায়ী আমি এই যে এখানে এখানে এই পেজটা দেখলে আশা করা যায় সবকিছু বোঝা যাবে। তো ওভারঅল খারাপ না, আমি খারাপ বলিনি আর কি। যদি আরো কিছু জানার ইচ্ছা থাকে কমেন্টে জানাবা, আমরা অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রশ্নের উত্তর পাবা ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।